আমেরিকা পরমাণু সন্ত্রাসী, হুঁশিয়ারি ইরানে। ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা কি বিশ্বকে বিপদে ফেলবে? কি মত বিশ্লেষকদের? 3 দিনে নারী শিশু সহ 1500 মুসলিম হত্যা, শত শত লাশের শহর সুদানের এল ফাশের। আরব আমিরাত কেন গণহত্যাকারীদের সাহায্য দিচ্ছে? লাফিয়ে লাফিয়ে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম। যুদ্ধ নাকি মুদ্রাস্ফীতি? কোন কারণে দ্রুত বাড়ছে এর দাম? কি বলছেন বিশেষজ্ঞরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকাকে পারমাণবিক সন্ত্রাসী আখ্যা দিয়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান। ক্ষুব্ধ তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি তৈরি করবে। যে দেশ নিজেই আগুন নিয়ে খেলে, তারা কিভাবে অন্যদের শান্তি শেখায়? প্রশ্ন করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করবে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তেহরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বেপরোয়া সিদ্ধান্ত আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক ভয়াবহ বার্তা। যে রাষ্ট্র তার প্রতিরক্ষা দপ্তরকে যুদ্ধ দপ্তর বানিয়েছে, তারাই এখন চালাবে পারমাণবিক পরীক্ষা। ওয়াশিংটনকে কটাক্ষ করে কড়া ভাষায় এসব মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লাগাতার পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও তেহরান বরাবর বলে আসছে, তারা কোনো সংঘাতে যেতে চায় না, কিন্তু শত্রুর যে কোনো আগ্রাসী পদক্ষেপের উচিত জবাব দেওয়ার প্রস্তুতি তাদের আছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর সাম্প্রতিক রেষারেষিতে ইরানও জড়িয়ে পড়লে আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে তৈরি হবে চরম উত্তেজনা। পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। তেহরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করার হুমকি নিয়মিতই দিয়ে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানি সামরিক স্থাপনায় যৌথ হামলা চালাতেও ছাড়েনি ওয়াশিংটন। ট্রাম্পের নিউক্লিয়ার আর্সেনাল টেস্টের ঘোষণার ফলে আমেরিকাকে পারমাণবিক সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছেন আরাকচি। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে মিথ্যা অভিযোগে কলঙ্কিত করে ট্রাম্প নিজেই হাঁটছেন আগ্রাসনের পথে, এমন দাবিও করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা ইতিমধ্যেই তৈরি করেছে ভয়াবহ আলোড়ন। ভূরাজনীতি থেকে শুরু করে কূটনীতি, সামরিক শক্তি, বৈশ্বিক ক্ষমতার মেরুকরণ সহ নানা খাতে পড়তে শুরু করেছে এর প্রভাব। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয় নয়, বরং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এক ধরনের শক্তি প্রদর্শন করতে চাইছে। তবে ইরানের কূটনীতিকেরা জানিয়েছেন, এমন পদক্ষেপে আঞ্চলিক শান্তি গুরুতরভাবে হুমকির মুখে পড়বে। ওয়াশিংটন ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের একজন শীর্ষ কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা হবে আন্তর্জাতিক নিরাপত্তার ইতিহাসে ভয়াবহ ভুল। গত কয়েক বছরে বিশ্বজুড়ে ক্রমেই বেড়েছে পারমাণবিক সংঘাতের ঝুঁকি। সম্প্রতি নতুন প্রজন্মের পোসাইডন পারমাণবিক টর্পেডো ও বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন দাবি করেছে, এসব মিসাইল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। এছাড়াও পানির নিচ দিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারবে মস্কোর টর্পেডো। অন্যদিকে চীনও সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করেছে নিজেদের নতুন পারমাণবিক অস্ত্র। ওয়াশিংটন মস্কোর অচিরেই সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এই ত্রিমুখী শক্তির গ্যারাকলে পড়বে বিশ্ব। 1990 সালে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালায় রাশিয়া। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয় 1996 সালে। 1991 সালে যুক্তরাজ্য, 1992 সালে যুক্তরাষ্ট্র, 1996 সালে পরীক্ষা চালায় ফ্রান্স। গত 2 দশকে একমাত্র উত্তর কোরিয়ায় 2017 সালে চালিয়েছে পরমাণু পরীক্ষা। ইরান পরমাণু অস্ত্র তৈরির ঠিক কতটা কাছাকাছি আছে, এ নিয়ে রয়েছে ব্যাপক সন্দেহ। ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার জেরে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি বাড়ালে আরও জোরালো হবে পরমাণু অস্ত্র অর্জনের গুঞ্জন। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা কি শুধুমাত্র কথায় আটকে থাকবে, নাকি কোনো পদক্ষেপ নেবে তেহরান, সেটা এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শত শত লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে, ঘরবাড়ি, সড়ক সবখানে। চারদিকে মরদেহের পচা গলা গন্ধ আর রক্তের বন্যা। মাত্র 3 দিনে বিনা বিচারে নির্বিচারে পশুর মতো হত্যা করা হয়েছে নারী ও শিশুসহ 1500 আদিবাসীকে।
এমন পৈশাচিক ঘটনা ঘটে চলেছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাশের শহরে। দেশটির সেনাবাহিনীর বিরোধী আধা সামরিক বাহিনী RSF শহরটি দখল নিয়ে এই হত্যাকাণ্ড চালাচ্ছে। অভিযোগ রয়েছে RSF-কে মদত দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রশ্ন উঠেছে, আমিরাত কেন তাদের সমর্থন দিচ্ছে, কোন স্বার্থে? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। সুদানে চলমান গৃহযুদ্ধ সম্প্রতি নারকীয় রূপ নিয়েছে। দেশটির উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল ফাশের শহরে ভয়াবহ গণহত্যার অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এখানে একদিনেই হত্যা করেছে অন্তত ১,৫০০ মানুষ। একটি হাসপাতালেই 450-র বেশি মানুষকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের রাস্তাগুলোতে শত শত মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা, কিন্তু তাদের কবর দেওয়ার কেউ নেই, কারণ বাকিরা প্রাণ ভয়ে পালাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে এই শহরের দখল নেয় RSF। এরপরই ঘটে এই হত্যাযজ্ঞ। জাতিসংঘের তথ্য মতে এরই মাঝে এল ফাশের শহর থেকে 60,000-এর বেশি মানুষ পালিয়েছে। ভয়াবহ ঝুঁকিতে আছে আটকা পড়া মানুষজন। পালিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, RSF অনেক অভিভাবকের সামনে তাদের সন্তানকে হত্যা করে। হত্যাযজ্ঞ থেকে পালিয়ে যারা অন্য অঞ্চলের দিকে রওনা দেয় তাদের অনেকেই পথেই মারা গেছেন বলেও জানিয়েছেন তারা। BBC সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, এই হত্যাযজ্ঞের পর মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এল ফাশেরের বিশাল অঞ্চল জুড়ে লালচে রঙে ছেয়ে আছে মাটি। মূলত 2023 সালের এপ্রিল মাস থেকে চলমান এই ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করে সুদান। ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী RSF এর মধ্যে শুরু হওয়া লড়াই থেকেই এর সূচনা। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সারা দেশে 1.5 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 1,20 লাখ মানুষ। এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলছে জাতিসংঘ। তবে এই গৃহযুদ্ধের গোড়া আরো পেছনে। 2019 সালে জনবিক্ষোভের জেরে প্রায় 3 দশকের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। বশিরও সামরিক অভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতায় বসেছিলেন। তাকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক ও বেসামরিক অংশ মিলে একটি সরকার গঠিত হয়, কিন্তু 2021 সালের অক্টোবরে পাল্টা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয় ওই সরকারকে। সেই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী RSF নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। পরবর্তীতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি এই দুই জেনারেল। তাদের মধ্যে মূল বিরোধের একটি ছিল প্রায় 1 লাখ RSF সদস্যকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। দুই জেনারেলের এই ক্ষমতা ও প্রভাব ধরে রাখার দ্বন্দ্ব থেকেই শুরু হয় গৃহযুদ্ধ। সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং RSF দেশের অর্ধেক অংশ দখল করে নেয়। এখন এক অর্থে দুই জেনারেলের নেতৃত্বে 2 ভাগ হয়ে আছে সুদান, যদিও আন্তর্জাতিক মহল সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন সরকারকেই স্বীকৃতি দিচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থ সিদ্ধির জন্য RSF-কে মদত দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও হত্যাযজ্ঞে তাদেরও অভিযুক্ত করছে অনেকে। 2013 সালে গঠিত হওয়া RSF-কে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে সুদানের বেশ কিছু সোনার খনির নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল দাগালো। অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই সোনা পাচার করেন। একই সাথে দখলে থাকা অঞ্চলকে আরব শাসিত নতুন দেশে পরিণত করা তাদের লক্ষ্য। সব মিলিয়েই আরব আমিরাত তাদের সমর্থন ও সহায়তা দিয়ে চলেছে, যদিও উপসাগরীয় দেশটি বরাবরই তা অস্বীকার করে আসছে। সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন পক্ষ নানা সময় দুই জেনারেলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালায়ও ব্যর্থ হয়। এদিকে সুদান নিয়ে বৈশ্বিক মনোযোগ একেবারেই কম থাকায় চলমান এই সংঘাতকে বিস্তৃত এক যুদ্ধ হিসেবেও অভিহিত করা হচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভেনেজুয়েলার ভেতরে হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটি জানান তিনি। যদিও দেশটির আশেপাশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ক্যারিবীয় অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার F-35 যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্যারিবীয় এলাকায় মার্কিন রণতরী পৌঁছানোর কথা রয়েছে। ভেনেজুয়েলায়
সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন প্রতিবেদন প্রচার করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হামলার বিষয়টি নাকচ করেছেন। বিভিন্ন গণমাধ্যম ভুয়া খবর প্রচার করছে বলে দাবি তার। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দিতে অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই কিয়েভে পাঠানো হবে দূরপাল্লার শক্তিশালী এই মিসাইল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পেন্টাগনের দাবি, মিসাইল সরবরাহে মার্কিন অস্ত্র ভাণ্ডারে কোনো প্রভাব পড়বে না। যদিও ইউক্রেনে টমাহক মিসাইল পাঠানো নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। অক্টোবরে হোয়াইট হাউসে এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টমাহক মিসাইল দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্রের জন্য যা প্রয়োজনীয় তা অন্যকে দেয়া ঠিক হবে না। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্রুজ মিসাইল চেয়ে আসছে ইউক্রেন। এই মিসাইল প্রায় 1000 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হয়। বিশ্ববাজারে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। শুধু এক মাসেই রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই মূল্যবান ধাতুটির বাজার মূল্য। অর্থনীতিবিদরা বলছেন, মুদ্রাস্ফীতি, যুদ্ধের আশঙ্কা আর বৈশ্বিক অনিশ্চয়তাই এর মূল কারণ। কিন্তু আসলে কোন কোন কারণের উপর নির্ভর করে স্বর্ণের দাম? কেন এত গুরুত্ব এই ধাতুটির? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। স্বর্ণ মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও মূল্যবান ধাতু। কখনো এটি ছিল রাজাদের মুকুটে, কখনো বাণিজ্যের মুদ্রায়, আবার কখনো রাষ্ট্রের শক্তির প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম যে হারে বাড়ছে তা শুধু সাধারণ মানুষদের নয়, অর্থনীতিবিদদেরও ভাবাচ্ছে। কেন এত দ্রুত বাড়ছে স্বর্ণের দাম? প্রাচীন সভ্যতা যেমন মিশর, ব্যাবিলন কিংবা ভারতীয় উপমহাদেশে স্বর্ণ ছিল ক্ষমতা ও সমৃদ্ধির প্রতীক। তখনকার বাণিজ্যে স্বর্ণের মুদ্রা ব্যবহার হতো বিনিময়ের মাধ্যম হিসেবে, অর্থাৎ একসময় স্বর্ণ ছিল টাকার বিকল্প। পরে যখন বাণিজ্য ও অর্থনীতি জটিল হয়ে উঠল, তখন মানুষ কাগজের মুদ্রা চালু করল। কিন্তু সেই কাগজের পেছনেও ছিল স্বর্ণের নিশ্চয়তা। যেমন, যদি কারো কাছে 1000 টাকার নোট থাকতো, তবে সে তা ব্যাংকে জমা দিলে সমমূল্যের স্বর্ণ পেতে পারত। এই ব্যবস্থাকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণভিত্তিক অর্থনীতি। সবকিছু বদলে যায় 1971 সালে। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন যে ডলার আর স্বর্ণের সাথে বাধা থাকবে না। এই ঘটনাই ইতিহাসে পরিচিত নিক্সন শক নামে। সেই সময়ের আগ পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশ তাদের মুদ্রার মান নির্ধারণ করত ডলারের ভিত্তিতে, আর ডলার নির্ভর করত স্বর্ণের উপর। কিন্তু নিক্সনের ঘোষণার পর থেকে ডলার হয়ে যায় বিশ্বের রিজার্ভ কারেন্সি বা প্রধান আন্তর্জাতিক মুদ্রা, যার কোনো সরাসরি সম্পর্ক থাকলো না স্বর্ণের সঙ্গে। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক অস্থিরতা বাড়লে মানুষ সবচেয়ে বেশি আস্থা রাখে স্বর্ণের উপর। কারণ শেয়ার বাজারে ঝুঁকি থাকে অথবা কাগজের মুদ্রার মান কমে যেতে পারে, কিন্তু স্বর্ণ তার নিজস্ব মূল্য বলতে গেলে কখনোই হারায় না। তাই মুদ্রাস্ফীতি, যুদ্ধ বা রাজনৈতিক অনিশ্চয়তার সময় মানুষ স্বর্ণ কেনে নিরাপদ আশ্রয় হিসেবে। বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিতে উচ্চ মূল্য ও সুদের চাপ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং চীনের অর্থনৈতিক মন্থরতা বিনিয়োগকারীদের আরও বেশি স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী চীন ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বিগত কয়েক বছরে বিপুল পরিমাণ স্বর্ণ মজুত করেছে, যা বাজারের দামের ওপর বড় প্রভাব ফেলেছে। মার্কিন ডলারের মূল্য যখন দুর্বল হয়, তখনও স্বর্ণের দাম বাড়ে, কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ কেনাবেচা হয় ডলারে, আর ডলার দুর্বল মানে স্বর্ণ কিনতে তুলনামূলক বেশি ডলার লাগছে। অন্যদিকে প্রযুক্তি শিল্পেও এখন স্বর্ণের চাহিদা বেড়েছে। বিশেষ করে স্মার্টফোন, স্যাটেলাইট ও ইলেকট্রনিক চিপ উৎপাদনে স্বর্ণের উপর নির্ভরতা বাড়ছে ব্যাপকভাবে। দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণ এখন শুধু গহনা নয়, এটি এক প্রকার অর্থনৈতিক আশ্রয়স্থল।
যেখানে মানুষ নিজের সম্পদ নিরাপদে রাখে। আর সাম্প্রতিক সময়ের অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে মানুষ সেই আশ্রয়ের দিকেই ঝুঁকছে। তাহলে প্রশ্ন আসতে পারে, এই স্বর্ণের দাম বাড়া বিশ্ব অর্থনীতির জন্য কি বার্তা দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে স্বর্ণের মূল্যবৃদ্ধি এক প্রকার সতর্ক সংকেত। এটি ইঙ্গিত দেয় মানুষ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত, বাজারে আস্থা কমে গেছে এবং বড় কোনো অর্থনৈতিক ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। আবার অনেকে বলছেন, ভবিষ্যতে যদি বিটকয়েনের মতো ডিজিটাল কারেন্সি প্রভাবশালী হয়ে ওঠে, তাহলে হয়তো স্বর্ণ আবারও ফিরে পাবে মুদ্রা হিসেবে তার প্রাচীন মর্যাদা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। আকাশে শত্রুর অদৃশ্য বিমান, যে প্রযুক্তি এতদিন ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, সেটি হয়তো এখন হুমকির মুখে। চীন জানিয়েছে তারা তৈরি করছে এমন এক অত্যাধুনিক কোয়ান্টাম রাডার যা কিনা বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেটকেও শনাক্ত করতে পারবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি বাস্তবে কার্যকর হলে আকাশযুদ্ধের নিয়মই বদলে যেতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। কোনো স্টেলথ বিমান এখন আর চীনের চোখ ফাঁকি দিতে পারবে না, কারণ বেইজিং দাবি করছে তারা তৈরি করেছে বিশ্বের প্রথম কোয়ান্টাম রাডার। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব F-22 র্যাপটর বা F-35 লাইটনিংয়ের মতো স্টেলথ যুদ্ধ বিমানকেও শনাক্ত করতে পারবে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সামরিক সূত্রগুলো জানিয়েছে, এই প্রযুক্তি ইতোমধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে পেরিয়ে ব্যাপক উৎপাদনের পথে রয়েছে। সাধারণ রাডার সিস্টেম রেডিও ওয়েভ ব্যবহার করে। রাডার থেকে রেডিও তরঙ্গ কোনো বস্তুর গায়ে লেগে ফিরে আসে। সেই প্রতিফলনের ভিত্তিতে কম্পিউটার বুঝতে পারে আকাশে কিছু আছে কিনা, এর গতি ও দূরত্ব কত। কিন্তু স্টেলথ ফাইটার জেটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে রেডিও তরঙ্গগুলো শোষণ করে ফেলে কিংবা বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়, ফলে রাডার স্ক্রিনে বিমানের অস্তিত্বই বোঝা যায় না। কোয়ান্টাম রাডার একেবারে ভিন্নভাবে কাজ করে। এটি কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট নামের এক অনন্য ভৌতনীতির উপর ভিত্তি করে তৈরি। এই প্রযুক্তিতে একজোড়া ফোটন বা আলোক কণা এমনভাবে সংযুক্ত করা হয় যে তাদের একটির অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরেকটিরও পরিবর্তন হয়, যদিও তারা মাইলের পর মাইল দূরে থাকে। কোয়ান্টাম রাডার এই বৈশিষ্ট্য ব্যবহার করে প্রতিফলিত সিগন্যালের ক্ষুদ্রতম পরিবর্তনও শনাক্ত করতে পারে, যা সাধারণ রাডারের পক্ষে অসম্ভব। স্টেলথ বিমানের নকশা, যেমন F-22 র্যাপটর বা চীনের J-20, এমনভাবে তৈরি যে তা রাডারের তরঙ্গকে ছড়িয়ে দেয়। এছাড়া বিমানের গায়ে ব্যবহৃত বিশেষ রাডার অবজার্ভিং ম্যাটেরিয়াল রেডিও তরঙ্গ শোষণ করে নেয়। কিন্তু কোয়ান্টাম রাডারের ফোটন সিগন্যাল এতটাই সূক্ষ্ম ও সংবেদনশীল যে বিমান যতই স্টেলথ হোক না কেন, তার তাপমাত্রা, আকার বা বৈদ্যুতিক বৈশিষ্ট্য থেকে সামান্যতম প্রতিফলনও শনাক্ত করা সম্ভব হবে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ান্টাম রাডার শত্রুর বিমানের ঘাম পর্যন্ত ধরতে পারবে, অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা বা বায়ুর ঘর্ষণে সৃষ্ট ক্ষুদ্রতম বৈদ্যুতিক পরিবর্তনও ধরা পড়বে। দীর্ঘদিন ধরেই আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের মূল ভিত্তিই ছিল তাদের স্টেলথ প্রযুক্তি। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কোয়ান্টাম রাডার যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই আধিপত্য হুমকির মুখে পড়বে, কারণ তখন F-22 বা F-35 অদৃশ্যতা কোনো কাজেই আসবে না। চীনা বিশ্লেষকরা বলছেন, এই প্রযুক্তিটি যুদ্ধক্ষেত্রে স্টেলথ যুগের অবসান ঘটাতে পারে। চীনের গবেষকরা ইতোমধ্যেই এই কোয়ান্টাম রাডারের মাঠ পর্যায়ে পরীক্ষা সম্পন্ন করেছেন এবং এটি J-16 ও J-20 যুদ্ধবিমানের সাথে সমন্বয় করার কাজও শুরু করেছে বলে জানায় এশিয়ান টাইমস। যদি এই প্রযুক্তি সম্পূর্ণ ক্ষমতায় ব্যবহার করা শুরু হয়, তাহলে চীনের বিমান বাহিনী শত্রুর স্টেলথ জেটগুলোকে দূর থেকে শনাক্ত করতে পারবে, এমনকি তাদের টার্গেট লক করাও সহজ হবে। ফলে দক্ষিণ চীন সাগর, তাইওয়ান বা পূর্ব এশিয়ার যে কোনো আকাশ সীমায় চীনের নজরদারি ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এটি চীনকে ভবিষ্যতের এয়ার সুপিরিয়রিটি দেবে। প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর সম্ভাবনা বিশাল। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, বাস্তব যুদ্ধক্ষেত্রে কোয়ান্টাম রাডারের কার্যকারিতা এখনও প্রমাণিত নয়। এর জন্য বিশাল পরিমাণ শক্তি, জটিল কুলিং সিস্টেম এবং নির্ভুল কোয়ান্টাম সেন্সর প্রয়োজন, যা স্থলভিত্তিক স্থাপনাগুলোতে সম্ভব হলেও যুদ্ধবিমানে স্থাপন করা কঠিন। তবুও চীনের সাম্প্রতিক ঘোষণা ইঙ্গিত দেয় যে প্রযুক্তিটি শুধুই গবেষণাঘরে আটকে নেই, বরং বাস্তবে নেমে পড়েছে কাজে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।
জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন? এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা।